শৈলী বিজ্ঞানের প্রয়োগ। আমরা স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশে যেমন বলে শুভ সন্ধ্যা। অনেক শ্রোতা আছে আর অনেকক্ষণ ধরে বলতে হবে, ফলে আমি একটু বসেই বলছি। বয়সের কথা ভেবে তোমরা আমাকে এটা সয়ে নেবে আর কি। বাংলা সাহিত্যের গবেষণায় শৈলী বিজ্ঞান এবং সমাজ ভাষা বিজ্ঞানের প্রয়োগ, এই বিষয়টা খুব জরুরি এই কারণে যে এতদিন পর্যন্ত যে বাংলা সাহিত্যের গবেষণা হয়েছে তাতে ভাষাবিজ্ঞানের এই দুটো অংশের প্রয়োগ খুব বেশি করে হয়নি। তার কারণটা আর কিছুই না, তার কারণটা হচ্ছে সাধারণভাবে আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাকরণ এবং ভাষাবিজ্ঞান খানিকটা প্রান্তিকতায় নির্বাসিত। স্কুলে ব্যাকরণ আমরা পড়ি বটে, কিন্তু ভালোবেসে পড়ি না। এর একটা কারণ, আমাদের যেসব শিক্ষক পড়ান তারাও বিষয়টাকে ভালোবাসতে শেখেননি। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম চলে এসেছে এবং ব্যাকরণের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। এবং ব্যাকরণের পরের ধাপ, তারও যে তত্ত্ব, ভাষা তত্ত্ব বা ভাষা বিজ্ঞান, সে সম্বন্ধেও সাধারণ মানুষের আগ্রহ খুব কম। এই পশ্চিমবঙ্গের নাম বাংলা হবে না বঙ্গ হবে, তখন একটু ভাষাতাত্ত্বিকদের নিয়ে টানা হ্যাঁচড়া চলে, বা SMS-এর ভাষা কী হচ্ছে, এই সমস্ত নিয়ে প্রশ্ন আসে। আর সমাজ ভাষা বিজ্ঞান ও খানিকটা প্রান্তিকতায় নির্বাসিত, যদিও আমরা প্রত্যেকে সমাজে বাস করি এবং সমাজের সঙ্গে ভাষার যে একটা খুব ঘনিষ্ঠ এবং নিগূঢ় সম্পর্ক, সেটা সম্বন্ধে মাঝে মাঝে আমাদের খেয়াল হয় যখন আমরা একে অন্যের ভাষার তফাৎ একটু টের পাই। ওই কখনো দেশভাগের পর যখন উদ্বাস্তুরা এলো, তখন তাদের ভাষা নিয়ে আমরা হাসি ঠাট্টা করেছি। মুজতবা আলীর পঞ্চতন্ত্রের গল্পে তোমরা নিশ্চয়ই পড়েছ যে পূর্ব বাংলার একজন উদ্বাস্তু বাজারে বেগুন কিনতে গেছে, তখন সে বলেছে বাইগন কত কইরা। তখন সে বেগুনের যে বিক্রেতা, সে বলছে কি বিশ্রী কথা তোমাদের, বাইগন কি, হ্যাঁ আমাদের মতো মিষ্টি করে বলতে পারো না বেগুন। তখন সেই পূর্ব উদ্বাস্তু বলেছে, ও মিষ্টি কইরা কইতে হইব, তা বাইগন না বইলা প্রাণনাথ কইলেই হয়, প্রাণনাথ বললেই হয়। তো এইরকম যে, বা এই তুই ছোটো লোকের মতো কথা বলিস না, একটু ভদ্রভাবে কথা বল, এই সমস্ত আদান প্রদানের মধ্যে থেকে আমরা বুঝতে পারি ভাষার স্থানীয় তফাৎ যেমন আছে, ভাষার শ্রেণীগত তফাৎ আছে, তাই নিয়ে মূলত সমাজ ভাষা বিজ্ঞান। আমি যেটা করব তোমাদের এই দেড় ঘন্টার বক্তৃতা, সেটা হচ্ছে দুয়েরই একটা করে কি বলবো যে মানচিত্রের মতো, গভীরভাবে তো বলা যাবে না, দুয়েরই একটা মানচিত্র খাড়া করব। ভাষাবিজ্ঞানের নয়, সাহিত্যের সঙ্গে জড়িত যে ভাষাবিজ্ঞান, যেটা হলো একদিকে শৈলী বিজ্ঞান বলে, স্টাইলিস্টিক, আর এই সাহিত্যে চিত্রিত মানুষের যে ভাষা,
নানা স্তরের মানুষ, সমাজের নানা ভূমিকার মানুষ, পরিবারের নানা ভূমিকার মানুষ, বাবা, ছেলে, মেয়ে, বাড়িতে কাজের লোক, তাদের ভাষার যে তফাৎ সেটাও সমাজ ভাষা বিজ্ঞানের আওতায় আসে। যদিও সমাজ ভাষা বিজ্ঞানের আওতায় শুধু এইটুকুই আসে না, আরও অনেক কিছু আসে। কাজে আমি সমাজ ভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান এই দুটো সম্বন্ধে একটা প্রাথমিক রূপরেখা খাড়া করবার চেষ্টা করব। একটা জিনিস আমি বলি, আমার বলার মধ্যে প্রশ্ন করলে আমার কোনো অসুবিধে নেই। তোমরা খুব সহজেই প্রশ্ন করতে পারো, হাত তুললে আমি থেমে যাব। হয়তো আমি কোনো কথা সংক্ষেপে বলেছি, আর একটু বিস্তারিত করে বলা দরকার, কিংবা বোঝাতে পারিনি, সেটা যদি তোমরা বলো যে স্যার আর একটু বুঝিয়ে বলুন, এটা সবসময় আগ্রহ। এ নিয়ে আমার একটা গল্প আমার খুব প্রিয়। সেই গল্পটা সব জায়গায় আমি অনেকেই হয়তো আমার ছাত্র যারা শুনেছে যে আমি যখন বিদেশে পড়াশোনা করছিলাম, আমার মাস্টারমশাই ভাষা বিজ্ঞানে জেরি সেডার, তিনি অন্যয় সিনট্যাক্স পড়াচ্ছেন। তো একটি মেয়ে উঠে দাঁড়িয়ে তাকে বলল যে জেরি, আই এম গোয়িং টু আস্ক এ ডাম কোয়েশ্চেন। জেরি, আমি একটা গাধার মতো প্রশ্ন করব। তখন শিক্ষকদের ওখানে নাম ধরেই ডাকে। তো জেরি বলল, ইয়েস লেডি, ইউ মাস্ট আস্ক এ ডাম কোয়েশ্চেন, বিকজ it is to provide a correct answer to your dumb question that I am being paid by the university. তোমার গাধার মতো প্রশ্নের একটা সঙ্গত উত্তর দেওয়ার জন্য ইউনিভার্সিটি আমাকে মাইনে দেয়। তো আমারও একটা শিক্ষা হয়ে গেল যে আমাকে কীভাবে শিক্ষা দিতে হবে। আমিও তো শিক্ষক হয়ে গেছি, আবার শিক্ষক হয়ে ফিরব। কাজেই প্রশ্নটা সবসময় আমার কাছে অভ্যর্থনাযোগ্য। একটু বেশি অন্য কথায় চলে গেলাম। এখন আগে আমি শৈলী বিজ্ঞানের কথাটা বলি। আমি জানি এখানে অনেকেই ভাষা বিজ্ঞানে ওই পড়তে হয়, পড়েছ, ওই স্কুলের মতোই ভালো নম্বর ওঠে, মুখস্থ করেছ, ভালোবাসার জায়গাটা তৈরি হয়নি, মানে আমরা শিক্ষকেরাই তৈরি করে দিতে পারিনি। কাজেই ভাষাবিজ্ঞান সম্বন্ধে সাধারণ ধারণা আছে। আর আমাদের এতদিন কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানের যে পাঠ্যক্রম ছিল, তাতে মূলত যেটাকে বলা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স বা ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স, সেইটা তোমাদের পড়তে হয়েছে। অর্থাৎ একটা ভাষার উদ্ভব হলো, উদ্ভব থেকে বিবর্তন হলো, বিবর্তন থেকে উপভাষা হয়ে আলাদা আলাদা ভাষা হয়ে গেল, সেই ভাষাগুলোর আবার অন্যরকম সন্ততি হলো। অর্থাৎ ওই রকম বিজ্ঞানের যেমন পড়েছে, এক একটা অ্যামিবা দুভাগ হয়ে হয়ে আরও অ্যামিবার জন্ম দেয়, সেরকম ভাষাও ভাগ হয়ে হয়ে আরও অনেক ভাষার জন্ম দেয়। এইভাবে তোমরা প্রত্ন ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষা কীভাবে শাখা প্রশাখা বিস্তার করে, পশ্চিম দিকে কিছু শাখা গেল, পূর্ব দিকে কিছু শাখা এলো, পূর্ব দিকের ইন্দো ইরানীয় থেকে প্রাচীন ভারতীয় আর্যই করতে করতে বাংলা ভাষা নব্য ভারতীয় আর্য চলে এলো। এই ইতিহাসটা তোমরা পড়েছ, কীভাবে ভাষা বদলে বদলে ছড়িয়ে ছড়িয়ে শাখা প্রশাখা বিস্তার করে এখনকার অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু ভাষাবিজ্ঞান তারপরে অনেক বদলে গেছে। এটা শুরু হয়েছিল ধরো 1784 খ্রিস্টাব্দের থেকে, তারপরে 19বিংশ শতাব্দী ছিল ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের একটা চূড়ান্ত সমৃদ্ধির কাল। 19বিংশ শতাব্দীটা শেষ হওয়ার কয়েক বছর পরে ফার্দিনান্দ দে সসুর বলে একজন ভাষাবিজ্ঞানী 1857-তে জন্মেছিলেন, 1913-তে মারা যান।
একজন সুইস ভাষাবিজ্ঞানী। তিনি ভাষাবিজ্ঞানের নতুন পথ নির্দেশ করলেন, যে পথটাকে আমরা মনে করি এখনকার পথ। তিনি বললেন যে ভাষাটা কিভাবে বদলায় সেটা দেখা খুব আর জরুরি নয়, সেটা সম্বন্ধে যথেষ্ট গবেষণা হয়েছে, আরও হবে। কিন্তু ভাষাটা কিভাবে কাজ করছে, জ্যান্ত ভাষা, লেখার ভাষা নয়। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান মূলত হচ্ছে লিখিত ভাষাবিজ্ঞান। কারণ সত্যি সত্যি 2500 বছর আগে তো তুমি মুখে বলা ভাষা পাবে না, 500 বছর আগের মুখের বলা ভাষাও পাবে না তুমি, 100 বছর আগে হয়তো টেপ রেকর্ড করা পাওয়া যেতে পারে। কিন্তু এই যে 2500, 2000, 1500 এই সমস্ত লিখিত ডকুমেন্ট, বেশিরভাগ ভাষার এখন অনুমান করা ভাষা, এইগুলোর উপর নির্ভর করে আগেকার ভাষাবিজ্ঞান চলেছে। পরে ফের্ডিনান্দ দ্য সসুর তিনি বললেন, না, জ্যান্ত ভাষাকে নিয়ে কাজ করো। জ্যান্ত ভাষাকে নিয়ে কী কাজ করব? না, জ্যান্ত ভাষাকে দেখো এটা কীভাবে সংগঠিত, স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স তার নাম হলো। সংগঠিত কীভাবে হয়, এই সংগঠিত কীভাবে হয়, এই সংগঠনের মানে কি? না, প্রথমে লক্ষ্য করো ভাষায় কী কী ধ্বনি আছে। এটা তো সবাই জানে যে প্রত্যেক ভাষায় একগুচ্ছ ধ্বনি আছে, এবং এটাও ঠিক যে ধ্বনিগুলো কয়েকটা বড় ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এই দুটো হচ্ছে খুব বড় ভাগ, আর তাছাড়া অর্ধস্বর, অর্ধব্যঞ্জন, এইরকম ধ্বনি আছে। 4টে এই ধরনের ধ্বনির বাইরে আর কোনো রকমের ধ্বনি নেই। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, অর্ধস্বর, অর্ধব্যঞ্জন। তাও অর্ধব্যঞ্জন সব ভাষায় থাকে না। এই ধ্বনিগুলো জুড়ে জুড়ে অর্থপূর্ণ খণ্ড কীভাবে তৈরি হয় সেটা আগে লক্ষ্য করে। তো এই একটা সংগঠন হচ্ছে প্রাথমিক সংগঠন, ধ্বনিগুলো জুড়ে জুড়ে অর্থপূর্ণ খণ্ড, যেটাকে বলে রূপ বা মর। এই কথাগুলো আমি বলছি, ভাষাবিজ্ঞানের এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে শৈলী বিজ্ঞানে কী করতে হবে সেইটা জানতে হলে এই ব্যাপারটা জানতে হবে, যে প্রথমত ধ্বনির ব্যাপারটা জানতে হবে। ধ্বনির ব্যাপারটা জানতে হয় ধ্বনিতত্ত্ব বলে অংশে, আর এই ধ্বনি জুড়ে জুড়ে অর্থপূর্ণ খণ্ড এবং শব্দ যে তৈরি হয় সেটা জানতে হবে রূপতত্ত্ব অংশে, মরফোলজি অংশে। আর শব্দ জুড়ে জুড়ে বাক্য কীভাবে তৈরি হয় সেটা জানতে হবে অন্বয় বা বাক্য নির্মাণ অংশে, সিনট্যাক্স বলে ইংরেজিতে। তো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। তারপরেও শ্বশুর বললেন অর্থতত্ত্বের কথা, অর্থ কিভাবে আলাদা হয়, অর্থ কিভাবে নির্মিত হয়। তারপরেও শ্বশুর বললেন চিহ্ন তত্ত্বের কথা, সেমিওটিক্স, কিভাবে একটা চিহ্ন একটা অর্থ প্রকাশ করে। ভাষার বাইরে নিয়ে চলে গেলে, ভাষার বাইরে নিয়ে চলে গেলে, যে একটি মেয়ে খোঁপায় একটা ফুল গুঁজেছে, এটা একটা কিছু বলতে চায়। একটি ছেলে আজকে বিশেষ উৎসব উপলক্ষে একটা বিশেষ রঙের শার্ট পরেছে বা একটা বিশেষ ধরনের পাঞ্জাবি পরেছে, সেও একটা কিছু বলতে চায়। এগুলো হচ্ছে চিহ্ন। রাস্তার গাড়ি ঘোড়া চলবার জন্যে সবুজ আলো জ্বলে, হলুদ আলো জ্বলে, লাল আলো জ্বলে, এগুলো সব এক একটা চিহ্ন। ফলে চিহ্নের ক্ষেত্রটা ভাষার ক্ষেত্র চাইতে অনেক বড়। কাজেই শ্বশুর বললেন এই চিহ্ন বিজ্ঞান, সেমিওটিক্স বা সেমিওলজি, তার অধীনে ভাষা বিজ্ঞান। আবার রঙা বাত বলে উল্টে দিলেন, তিনি বললেন না, বা চিহ্ন বিজ্ঞানী ভাষা বিজ্ঞানের অংশ, সেসব তত্ত্বে আমরা যাব না। এখন যা কিছু চিহ্ন তা অর্থ প্রকাশ করে, ভাষার এই চিহ্নগুলো হলো ধ্বনি, তারপরে বলা হলো রূপ,
মদ, যার মধ্যে শব্দও আছে, তারপরে বাক্য, এরা সব অর্থ প্রকাশ করে। এবং আমাদের পক্ষে সুবিধের কথা এই যে ভাষার শব্দগুলোর অর্থ খানিকটা নির্দিষ্ট। একটা ছবি দেখে যেমন আমরা অর্থগুলো খুব পরিষ্কার করে বলতে পারি না, শিল্পকর্ম অন্য শিল্প, ছবিতে অর্থ আমার কাছে যে অর্থ তোমার কাছে সে অর্থ নাও হতে পারে, খুব নির্দিষ্ট নয়। বা একটা সুর শুনে এই সুরটা সুখের না দুঃখের, কারো কারোর কাছে এক সংস্কৃতির কাছে একরকম মনে হবে, অন্য এক সংস্কৃতির কাছে আরেক রকম মনে হবে। এবং এটা নিয়ে অনেকে খেলা করে, রবীন্দ্রনাথ যেমন খেলা করেছেন। পুরবীটা সাধারণভাবে দুঃখের সুর বলে আমরা মনে করি, কিন্তু রবীন্দ্রনাথ আজিয়া আনন্দ সন্ধ্যা সুন্দর বিকাশে তার মধ্যে পুরবী রাগিনী লাগেই যে সেটা আনন্দ সন্ধ্যা গান করে তুলেছেন। ফলে এই রকম চলে যে সুখ দুঃখের ব্যাপারটা শিল্পে, অন্য শিল্পে, ভাষার বাইরে অন্য শিল্পে অর্থটা তত স্পষ্ট নয়, সেটা অনেকটা ব্যক্তিগত বা গোষ্ঠীগত বা সংস্কৃতিগত ব্যাখ্যার উপর নির্ভর করে। ভাষার ক্ষেত্রে এইবারে সংগঠন, যে ধ্বনিগুলো জুড়ে জুড়ে কীভাবে, ধ্বনিগুলোরও আবার সংগঠন আছে। সব ধ্বনির পাশে বসতে পারে না। কোনো ইংরেজি শব্দ টি আর এল দিয়ে আগে শুরু হতে পারে না, কোনো বাংলা শব্দের শেষে হ থাকতে পারে না, তারপরে একটা ও থাকতেই হবে। যে জন্য আমরা বাদশাহ বলি, এইরকম বাদশাহ হয়, বাদশাহ বলি, না হয় বাদশাহ বলি। বাদশাহ বলা খুব বাঙালির পক্ষে মুশকিল। তো এইরকম ধ্বনিগুলোরও সমন্বয়ে নানা রকম নিয়ম আছে, সেইটা হলো ধ্বনির সংগঠনের অংশ, যার নাম ধ্বনিতত্ত্ব। শব্দগুলো বা শব্দের যে যাকে বিভক্তি প্রত্যয় বলে, সেগুলো সব বিভক্তির সঙ্গে যায় না। যেমন ইংরেজিতে কাইন্ডনেস, কাইন্ডের সঙ্গে নেস গেল, ব্লাইন্ডনেস, ব্লাইন্ডের সঙ্গে নেস্ট গেল, গুডনেস, কিন্তু সব বিশেষের সঙ্গে, যেমন বিউটিফুল একটা বিশেষণ, তার সঙ্গে বিউটিফুলনেস আমরা বলতে পারি না, তার জন্য অন্য একটা বিউটি, একটা আলাদা বিশেষণ তৈরি হলো। তো এইরকম বিশেষ বিশেষ রূপের সঙ্গে বিশেষ বিশেষ রূপের মিলন ঘটে। এটাও একটা সংগঠনের ব্যাপার। এই সংগঠনের দিকটাই দেখে রূপতত্ত্ব। আবার শব্দগুলো যে পরস্পরের সঙ্গে মেলে, তারও একটা নির্দিষ্ট নিয়ম আছে। যে কোনো শব্দ যে কোনো শব্দের সঙ্গে মেলে না, অর্থের নিয়ম আছে, নানা রকম নিয়ম আছে। আকাশ দিয়ে উড়ে যাচ্ছে একপাল হাতি, এটা কবিতায় হতেই পারে, কিন্তু সাধারণ মুখের কথাবার্তা এটা অর্থের নিয়ম ভাঙছে। আবার আমি ওখানে প্রায় যাই, আমির সঙ্গে যায়টা যাবে না, তার কারণ হচ্ছে এখানে ব্যাকরণের নিয়ম ভাঙছে, বিভক্তি যোগের নিয়ম ভাঙছে। নিয়ম মানে সংগঠন, এই নিয়ম কাজে অন্বয়ের সংগঠন, বাক্যের সংগঠন, এই নানা স্তরে, ধ্বনির স্তরে ধ্বনির সংগঠন, রূপের স্তরে রূপের সংগঠন, বাক্যের স্তরে শব্দের সংগঠন, এই মিলে হচ্ছে ভাষাতত্ত্বের প্রধান তিনটে স্তর। অর্থের সংগঠনের কথা আলাদা, অর্থ ছাড়াও ব্যঞ্জনার কথা আছে। প্র্যাগম্যাটিক্স বলে একটা নতুন শাস্ত্র তৈরি হয়েছে গত শতাব্দীর 70-এর দশক থেকে, তার সঙ্গে আমাদের ধ্বনিবাদের খানিকটা মিল আছে। তো আমি তো সব কিছুর মধ্যে যাব না, কিন্তু স্টাইলিস্টিক শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে এই প্র্যাগম্যাটিক্সের কথা কিছু আসবে এবং সংগঠনগুলোর কথা মনে রাখতে হবে। এখন শৈলী ব্যাপারটা ধারণা কিন্তু বহু প্রাচীন। আমাদের ভারতের নাট্যশাস্ত্রেও অলঙ্কার এর কথাটা আছে, গোটা
5-6 অলঙ্কারের কথা বলা হয়েছিল। তারপরে বামন আসবেন 8ম শতাব্দীতে, সেখান থেকে অলঙ্কারবাদ, বক্রোক্তিবাদ, রীতিবাদ, এই সমস্ত কবিতার শরীরকে কীভাবে সাজাতে হবে, এই কবিতার শারীরিক সজ্জা তাই নিয়ে দীর্ঘ আলোচনা চলে এসছে অন্ততপক্ষে 7ম শতাব্দী পর্যন্ত। ওদিকে অ্যারিস্টটল থেকে শুরু করে, অ্যারিস্টটল নিশ্চয়ই তোমরা পড়েছ, তাতেও দেখবে পোয়েটিক্সের এই 21, 22, 23 এই সমস্ত অধ্যায়গুলোতে কীভাবে শব্দ, নাউন কোথায় ব্যবহার করবে, মেটাফর কীভাবে ব্যবহার করবে, এই ছন্দটা কীভাবে সাজাবে, এই সমস্ত আলোচনা আছে। কাজে কবিতার জন্যে বা সাহিত্যের জন্যে বড় কথা যে ভাষা সাজানোটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা অনেক দিন আগে থেকেই মানুষ বুঝে এসেছে। এবং অনেকে মনে করেছে এই সাজানোটাই সাহিত্য, সাহিত্যের ভাষা একটু অন্য রকম। এই চূড়ান্ত অবস্থানে আমরা এখন যাব না, কিন্তু তোমাদের শৈলীবিজ্ঞানের ইতিহাসের একটা খুব সরল ছক আমি দিচ্ছি। ছকটা এই যে অ্যারিস্টটল থেকে শুরু করে বা বামন ভামহ থেকে শুরু করে এমনকি রসবাদ পর্যন্ত, রসবাদ শরীর নিয়ে নয়, রসবাদ আবেদন নিয়ে, 7ম শতাব্দীর জগন্নাথ রসবাদের শেষ প্রবক্তা, এই সমস্ত কিছুতেই কিন্তু বলা হয়েছে যে লেখকেরা, কবিরা, বিশেষ করে কবিতার ওপর জোর পড়েছে বলেই শৈলীবিজ্ঞান গড়ে উঠেছিল। গদ্য সম্বন্ধে আলোচনা পরে এসছে। এরা সকলেই বলেছেন যে না, একটা বিশেষ আদর্শ শৈলী আছে, চমৎকার লেখার একটা রীতি পদ্ধতি আছে, সবাইকে সেরকম লিখতে হবে, সবাইকে সেরকম লিখতে হবে। আর তার সঙ্গে আজকের যুগে আমরা বলি না, আমাকে আমার মতো থাকতে দাওয়ের মতো, আমাকে আমার মতো লিখতে দাও, আমি আমার মতো লিখব, অন্যদের মতো কেন লিখব? যেখানে প্রাচীন শৈলী বিজ্ঞানের আরোপটা ছিল, জোরটা ছিল, এটা হচ্ছে একটা সুন্দর ভালো শৈলী, তুমি এইটা অনুকরণ করবার চেষ্টা করো, এইরকম করে লেখার চেষ্টা করো। সেখানে গণতান্ত্রিক যুগে আমি বলবো, গণতন্ত্রের অভ্যুদয়ের পরে মানুষ বলল যে না, আমার শৈলী আমার মতোই হবে, আমি ওই একটা অনুকরণ করব না। ফলে তোমরা হয়তো অনেকে নানা রকম স্টাইলের বই পড়েছ। মিডলটন মারির স্টাইল বলে একটা বই আছে, প্রবলেম অফ স্টাইল। F.L. লুকাসের স্টাইল বলে একটা বই আছে। এই সব বইগুলোতে দেখবে লেখা আছে স্টাইলের হচ্ছে এই 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 লক্ষণ, ক্ল্যারিটি, কেমন পারস্পিকেসিটি, এইরকম গোটা 10-12 লক্ষণ দিয়েছেন। তোমাদের লেখায় যেন এই লক্ষণগুলো থাকে, এই দাবিটা আমি বলবো সামন্ততান্ত্রিক যুগের দাবি, যে এইরকম হও, অন্যরকম হয়েও না। কিন্তু 1918 সালে লিও স্পিটজার বলে এক জার্মান পণ্ডিত, তিনি একটা বই লিখলেন, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারারি হিস্ট্রি। লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারারি হিস্ট্রি, এই বইয়ে স্পিটজার বললেন যে না, স্টাইল সবাই একরকম লিখবে এই ধারণাটা ঠিক না, স্টাইল প্রত্যেকের আলাদা আলাদা হবে, সেইটা তোমাকে ডিটেক্ট করতে হবে, গোয়েন্দার মতো তোমাকে খুঁজে বার করতে হবে। বিষ্ণুদের একরকম স্টাইল, সুধীন্দ্রনাথ দত্তের একরকম স্টাইল, প্রেমেন্দ্র মিত্রের আরেক রকম স্টাইল,
সুভাষ মুখোপাধ্যায়ের আরেক রকম স্টাইল, এটা তো ঘটছে। এই ঘটনাটার উপর নির্ভর করে তোমাকে বুঝতে হবে সুভাষ মুখোপাধ্যায়ের শৈলীর বৈশিষ্ট্য কী, বিষ্ণুদের শৈলীর বৈশিষ্ট্য কী, সুধীন দত্তের শৈলীর বৈশিষ্ট্য কী, কোথায় তারা আলাদা। এই আলাদা হওয়ার ওপর বড় জোর। বলা বাহুল্য, লিও স্পিটজার 1918-তে যার বই বেরোলো, তার আগে থেকেই ইউরোপে কিন্তু গণতন্ত্র তো এসছে, রেনেসাঁস থেকে ইন্ডিভিজুয়ালিজম, মানুষের আলাদা হওয়ার অধিকার, আলাদা হওয়ার বৈশিষ্ট্য, আলাদা হওয়ার স্বীকৃতিটা এসছে। এবং তারপর থেকে আস্তে আস্তে ইউরোপের রাষ্ট্রগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং ওই যে কথাটা তোমরা সবাই জানো স্টাইল প্রসঙ্গে ব্যবহৃত হয়ে থাকে, একজন ফরাসি জীবতাত্ত্বিক, তার নাম বুফন, "The style is the man. Le style, c'est l'homme lui-même. The style is the man himself." এই কথাটা বুফো সাহিত্যের স্টাইল সম্বন্ধে বলেননি, যদি আমাদের বেশিরভাগ বাঙালি লেখক সেটা বলেন না, কেন ওইটা স্টাইলের সংজ্ঞা হিসেবে উদ্ধৃত করেন। তিনি বলেছিলেন মানুষের ব্যক্তিত্ব বা চরিত্র হিসেবে প্রত্যেক মানুষের মুখচ্ছবি আলাদা, তার মনস্তত্ত্ব আলাদা, চরিত্র আলাদা। সেইটাকে সাহিত্যের ক্ষেত্রে পরে ব্যবহৃত হতে লাগলো এবং তা থেকেই লিও স্পিটজার এই উৎসাহটা পেলেন যে ব্যক্তির স্টাইলকে আমরা খুঁজে বার করব। এটা খানিকটা ডিটেকটিভের কাজ। কীভাবে খুঁজে বার করব না, দেখবে প্রত্যেক লোকে ভাষা ব্যবহারের খানিকটা আলাদা আলাদা প্রবণতা আছে। যাদের খুব বেশি স্পষ্ট প্রবণতা আছে তারা তোমাদের চোখে পড়ে, শিবরাম চক্রবর্তী যেমন, প্রমথ চৌধুরী যেমন, তারা এমনই আলাদা হয়ে যান, বা কমল কুমার মজুমদার যেমন, তারা এমনই, বা কবিতায় মধুসূদন দত্ত যেমন, এমনই আলাদা হয়ে যান যে তার মনে হয় যে না, এই লোকটা তো অন্যরকম। আবার অনেকে হয়তো অতটা আলাদা হতে চান না। ওই যে বলা হয় রবীন্দ্রানুসারী কবি সমাজ, রবীন্দ্রনাথের শৈলীকেই তারা মূলত গ্রহণ করেছেন, কিন্তু বিষয় একেবারে হুবহু নয়, তাদেরও আলাদা করে চেনা যায়। সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রানুসারী হলেও তাকে আলাদা করে চেনা যায়। কিন্তু কেউ কেউ খুব বেশি রকম আলাদা, কেউ কেউ খুব বেশি আলাদা নন। তা সত্ত্বেও স্পিটজার আশা করেন যে আমরা প্রত্যেকটি লেখকের এই আলাদা আলাদা বৈশিষ্ট্য, কোন বিশেষ বিশেষ শব্দ তার পছন্দ, কোন বিশেষ বিশেষ বাক্য গঠন তার। শঙ্খ ঘোষের গদ্য পড়লে আমার মনে হয় প্রশ্ন বাক্যের প্রতি তার খুব আগ্রহ। প্রশ্ন দিয়ে একটা শুরু করে, প্রশ্ন করে, এই প্রশ্নটার মধ্যেই হয়তো উত্তর আছে, কিন্তু শঙ্খ ঘোষের গদ্য আমি দেখেছি যে প্রশ্ন দিয়ে অনেকটাই, প্রশ্ন দিয়ে অনেকটা কাজ করিয়ে নেয়। কবিতাতেও কখনো কখনো আছে যে প্রশ্ন আসে, এতে ভাষার একটা নতুন ঢং আসে। তো এই যে সাহিত্যের ভাষা আলাদা হয়, তা থেকে এইরকম একটা অনুমানে বা সিদ্ধান্তে যাওয়া আমাদের ঠিক হবে না যে আলাদা হলেই তার সাহিত্যের ভাষা হবে। এইটা খুব মনে রাখার কথা যে ভাষাটা, সাহিত্যের ভাষা কী থেকে আলাদা হয়? দৈনন্দিন কথা বলার ভাষা থেকে আলাদা হয়, কবিতার ভাষা গদ্য ভাষা থেকে আলাদা হয়। কিন্তু এর উল্টোটা ঠিক নয় যে আমি আলাদা রকম বিদঘুটে একটা ভাষা লিখলাম আর সঙ্গে সঙ্গে সেটা সাহিত্য হয়ে গেল, তা কিন্তু নয়। এইটা মনে রাখতে হবে। এই সীমানার কথাটা মনে রেখে আমাদের এবার সাহিত্যের বই খুঁজে
আমাদের ঠিক করতে হবে যে কোথায় তার ভাষাটা আলাদা। সেটা গদ্যের ক্ষেত্রে একরকম কাজ, পদ্যের ক্ষেত্রে আরেক রকম কাজ। স্পিটজার এবং তারপরেও অনেক দিন 1950 পর্যন্ত অর্ধ শতাব্দী শৈলী বিজ্ঞান মূলত সাহিত্যের ভাষাকে আশ্রয় করেই বেড়ে উঠেছে। 1960-70-এও যাদের আমরা বলি স্ট্রাকচারালিস্ট, তারাও এই সাহিত্যের ভাষাকে নির্ভর করেই শৈলী বিজ্ঞানের নানা তত্ত্ব প্রচার করেছে। এমনকি স্পিটজারের একটু আগে 1914 থেকে 1930 পর্যন্ত রুশ দেশে ফর্মালিস্ট, আঙ্গিকবাদী, এই ফর্মালিস্টরাও কবিতার একটা তত্ত্ব, বিশেষভাবে কবিতার একটা তত্ত্ব, উপহাস বলে একটা পত্রিকার মাধ্যমে কবিতার তত্ত্ব প্রচার করেছিলেন। তাতেও তারা বলেছিলেন কবিতার ভাষা আলাদা। অর্থাৎ পুরো শৈলী বিজ্ঞানই এখনো পর্যন্ত প্রধানভাবে সাহিত্যের ভাষা নেই। শৈলী হচ্ছে সাহিত্যের শৈলী, এই বড় বিশ্বাসটা বহন করে এসেছে। কিন্তু পরে ভাষাবিজ্ঞানীরা বলছেন যে না, কেন সাহিত্যের শৈলীতেই আটকে থাকবে শৈলী বিজ্ঞান? লোকের মুখের ভাষাও বিশ্লেষণ করা যেতে পারে। এই যে আমি বক্তৃতা দিচ্ছি, আমার বক্তৃতার ভাষাও বিশ্লেষণ করা যেতে পারে। এখন তো প্রযুক্তি এসে গেছে, এই প্রযুক্তিতে ভাষা তো রেকর্ড করা যেতেই পারে, যে কোনো রকম এখন মোবাইলে পর্যন্ত ভাষা রেকর্ড করা যেতে পারে। কাজে সেটা উপাত্ত হিসেবে, ডেটা হিসেবে নিয়ে তুমি যে কোনো ভাষা, ঝগড়ার ভাষা, আদরের ভাষা, যে কোনো ভাষা তুমি বিশ্লেষণ করে তার শৈলী তুমি নির্ধারণ করতে পারো। কিন্তু তোমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা, আমরা যে বিষয়টার মধ্যে সীমাবদ্ধ আছি, সেটা হচ্ছে সাহিত্যের শৈলী, আমরা সাহিত্য গবেষণায় শৈলী বিজ্ঞানকে কীভাবে প্রয়োগ করব। বলা বাহুল্য, সাহিত্য হচ্ছে ভাষার সৃষ্টি। এই ভাষা অবশ্যই লিখিত আকারে, এখন মুদ্রিত আকারে আমরা পাই। এক সময় সাহিত্য ছিল মৌখিক সাহিত্য, তাতে সুর ছিল, অনেক কিছু ছিল। মৌখিক সাহিত্যের কথা আমরা বাদ দিলাম। মৌখিক সাহিত্যের শৈলী আরেক ধরনের শৈলী। কিন্তু লিখিত এবং মুদ্রিত সাহিত্যে আমরা যে সাহিত্য পাই, প্রথমেই আমাদের ধরে নিতেই হয় যে এই যে দুটো বড় ভাগ, পদ্য এবং গদ্য, সাহিত্যের পদ্য, সাহিত্যের গদ্য, এই দুটো শৈলীও আলাদা হবে। পদ্যের ভাষা একরকম, গদ্যের ভাষা আরেক রকম। এইগুলো মূল তফাৎগুলো তোমরা সবাই জানো, যে পদ্যের ভাষাটা আলাদা হয়ে যায় প্রথমত বেশিরভাগ পদ্যের ক্ষেত্রে ছন্দে। ছন্দটা যেই এসে গেল, সঙ্গে সঙ্গে আমাদের মুখের গদ্য থেকে হোক, লিখিত গদ্য থেকে হোক, ছন্দটা কবিতাকে আলাদা করে দিল। ছন্দই কবিতা নয়, কিন্তু ছন্দ কবিতার ভাষার একটা বড় লক্ষণ। ছন্দের সঙ্গে যখন মিল যুক্ত হলো, তখন সেই মিলটা আরও বেশি করে আলাদা করে দিল। ছন্দের সঙ্গে সবসময় মিল থাকে না, তোমরা জানো সেটা। কিন্তু ছন্দের সঙ্গে যখন মিল যুক্ত হলো, তখন সেই ভাষাটাকে আরও আলাদা করে দিল। আর ছন্দ এবং মিলের সঙ্গে, ছন্দটা একটা ধ্বনির কাজ। ধ্বনি এবং আমি যে সংজ্ঞা দিয়েছি আমার ছন্দতত্ত্ব, ছন্দরূপ হয়ে, যে ধ্বনি এবং নৈঃশব্দের নিয়মিত পুনরাবর্তন। ধ্বনি এবং নৈঃশব্দ ফিরে ফিরে আসে। তো সেটা আমরা জানি, আমরা যারা কবিতা পড়েছি আমরা জানি কিভাবে কবিরা এক এক ভাষায়, ছন্দ তো এক এক রকম, সব ভাষার ছন্দ
এক নয়, যদিও ইউরোপের ভাষাগুলোর ছন্দ খানিকটা এক, ওই ইয়াম্বিক, ট্রকিক, অ্যানাপেস্টিক, ড্যাকটিলিক এরকম আছে। সেটা গ্রিক কবিতা থেকে ইংরেজি কবিতা পর্যন্ত ছন্দ অনেকটা একরকম, কিন্তু আমাদের ভারতীয় ভাষায় দেখতে পাই আমরা ছন্দ একটু আলাদা আলাদা, এর নানা ভাগ আছে, সিলেবল টাইম, স্ট্রেস টাইম, আমি তার মধ্যে যাব না। কিন্তু ছন্দ, বাংলা কবিতার ছন্দ বিচার, এটা শৈলী বিজ্ঞানের একটা অংশ। ছন্দ, বাংলা কবিতার ছন্দ বিচার অনেকেই করেছে, প্রবোধচন্দ্র সেন থেকে নীলরতন সেন, অমূল্যধন মুখোপাধ্যায়। আমি যদিও প্রবোধচন্দ্র সেনের পদ্ধতিটাকে সঙ্গত বিজ্ঞানসম্মত বলে মনে করি, ফলে নবেন্দু সেন এরাও কাজ করেছেন। তাহলে এটা একটা রাস্তা। আমি যদি শুধু ছন্দ বিচার করি তাহলেও আমি শৈলী বিজ্ঞানের প্রয়োগ করতে পারবো কবিতার ছন্দ বিচার করতে, কোনো একজন কবি বা কয়েকজন কবির একটা সময়ের কবি। ছন্দ মিল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কবিতার ভাষা আরও কোথায় আলাদা হয়ে যায়? আলাদা হয়ে যায় অলঙ্করণে, শব্দ ব্যবহারে আলাদা হয়, ব্যবহার হয়, আর আলাদা হয় অলঙ্করণ। যে কথাটা আমি কবিতায় বলি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এটা আমি গদ্যে মুখের কথায় কিছুতেই বলতে পারবো না। বা পাখির নীড়ের মতো চোখ তুলে, এই কথাটা আমি কখনোই মুখের কথায় বা সাধারণ গদ্যে বলতে পারবো না, দৈনন্দিন গদ্যে বলতে পারবো না। এই কাজী কবিতায় আমার শব্দ নির্বাচনের একটা যেমন ব্যাপার আছে, তেমনি শব্দে মিলিয়ে অলঙ্কার নির্বাচনের একটা ব্যাপার। কবিতার ভাষাকে তা আরও বেশি আলাদা করে। আর কবিতার ভাষা অন্যয়, বাক্য নির্মাণ, সিনট্যাক্স, শব্দের সজ্জা সব আলাদা হয়ে যায়, তার অনেকটা স্বাধীনতা আছে। আমি মুখের কথায় বলবো তার চুল, কবিতায় বলবো চুল তার, একে ইনভার্সন বলে, বিপর্যয়। এইরকম কবিতার ভাষায় একটা বাক্যের যে স্বাভাবিক শব্দের ক্রম, সেই ক্রমটা বিপর্যস্ত হতে পারে। কাজে কবিতার ভাষায় নানা রকম স্বাধীনতা আছে কবি। নানা রকম সম্ভাবনা আছে কবির, নানা রকম সন্ধান আছে কবির, যাতে কবিতার ভাষার ব্যাকরণের যে দিগন্তগুলো আছে, এই দিগন্তগুলো ভেঙে ভেঙে এগিয়ে যেতে পারে। কীভাবে এগিয়ে যেতে পারে? একটা খুব চেনা দৃষ্টান্ত দিয়ে। এটা খুব ব্যবহৃত। ধরো ইংরেজিতে কিছু আগে একে বোঝাতে আমরা a week ago, a month ago, a year ago এই সমস্ত ব্যবহার করি। খুব স্বাভাবিক কথা, গদ্যে এরকম হতেই পারে। কবিতায় ডাইলান থমাস নামে একটি কবি, তিনি হঠাৎ বলে বসেন a grief ago, এক শোক আগে। এই একটা শোক আগে বলার সঙ্গে সঙ্গে আমরা একটা ধাক্কা খেলাম। আরে এ লোকটা কি বলছে? এ লোকটা কি তাহলে শোক দিয়ে জীবনটাকে মাপে, তার যাপনটাকে মাপে শোক দিয়ে? শোকের নিরবচ্ছিন্ন একটা ধারাবাহিকতা এই লোকটার জীবনে, এমন কথাই কি সে বলতে চায়? হ্যাঁ, হয়তো তাই বলতে চায় যে আমার জীবন অনেক শোকের এক ধারাবাহিক প্রক্রিয়া, আমি একটা শোক আগের কথা বলছি। সঙ্গে সঙ্গে কিন্তু
সাধারণ কথা থেকে কথাটা একেবারে অসাধারণ হয়ে গেল। আমি আরেকটা দৃষ্টান্ত দিই, চেনাও দৃষ্টান্ত। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, বর্ণনা, সুন্দর বর্ণনা। তোমার চোখে দেখেছিলাম আমার, এরপরে সর্বনাশ কথাটা, এটা আমরা কখনো আশা করি। প্রেমের কবিতা, একজনকে ভালোবাসা জানাচ্ছে যে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশ কথাটা রবীন্দ্রনাথ আবার আমাদের এমন একটা ধাক্কা তৈরি করবে। এই ধাক্কাগুলোর যে ভাষা এমনভাবে আমি সাজাবো মানে নির্বাচন করব, চয়েস। রোমান ইয়াকবসন বলে বিখ্যাত পণ্ডিত, ভাষাবিজ্ঞানী, শৈলী বিজ্ঞানী, রাশিয়ার, তিনি বলেছিলেন চয়েস, দু রকমের চয়েস আছে কবির কাছে, দু রকমের নির্বাচন। এক হচ্ছে একই ধরনের অজস্র শব্দের মধ্যে থেকে তুমি একটা শব্দকে নির্বাচন করো তোমার পছন্দসই। তোমরা সঞ্চয়িতা সকলের বাড়িতেই আছে। সঞ্চয়িতা দুঃসময় কবিতার পাণ্ডুলিপির একটা পাতা ছাপা আছে, দেখবে সঞ্চয়িতার মধ্যে। তাতে দেখবে রবীন্দ্রনাথ কীভাবে কাটাকুটি করেছে। কাটাকুটি করে একটা শব্দের জায়গায় আরেকটা, অম্বরে শব্দটা, আকাশের জায়গায় অম্বরে শব্দটা বসিয়েছে, আকাশে না বসিয়ে অম্বরে। মধুসূদন মেঘনাদ বধ লেখার সময় রাজনারায়ণ বসুকে চিঠি লিখছেন। প্রথমে লিখলেন আইলা সুচারু তারা শশী সহ হাসি, পছন্দ হলো না, এটা লিখে শেষে লিখলেন আইলা তারা কুন্তলা শশী সহ হাসি। এই যে নির্বাচন করছেন, নির্বাচন সবসময় কবিতা, অনেক সময় তোমরা যারা কবি তারা জানো, কবিতা অনেক সময় একটা প্রেরণা থেকে আসে। এই জন্য কবিদের পাগলের সঙ্গে তুলনা করেছেন প্লেটো। আর তাদের একটা ঐশ্বরিক কিছু ক্ষমতা আছে, আমি বলবো হয়তো জিনের একটা বৈশিষ্ট্য, তাদের শারীরিক জিন সংগঠনে কবিত্বের বা শিল্পের একটা কিছু থাকে। হ্যাঁ, তোমরা কবিতা যেমন মনে হয় শব্দগুলো আপনা থেকে আসছে, তো একটা লাইন তোমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, তাকে এটা হতেই পারে। হয় অনেকে কবিতা হয়তো একবারে বসে লেখা হয়ে গেল, কিন্তু আবার তার মধ্যে একটা আরও এটাকে সুন্দর, আরও ভালো করবার জন্য একটা সংশোধনের প্রক্রিয়াও অনেক সময় চলে। যেমন কিটস একবার বলেছিলেন যে আই ওয়ান্ট এ ওয়ার্ড ব্লুয়ার দ্যান ব্লু, নীলের চাইতে আরও নীল, এরকম একটা শব্দ আমি চাই। তো এইরকম কবিদের মনে কাটাকুটি করে একটা তাঁদের মতো একটা নিখুঁত জায়গায় তারা পৌঁছবার চেষ্টা করে। এই যে একই ধরনের শব্দ থেকে একটা বিশেষ শব্দ বেছে নেওয়া, রাত্রির জায়গায় রজনী বা নিশীথ বা সর্বরী, আমি কোনটাকে বাজব, এই নির্বাচনটাকে নাম দিয়েছেন রোমান ইয়াকবসন প্যারাডিগমেটিক চয়েস। আমি বলি বৈকল্পিক নির্বাচন, বিকল্প থেকে, অনেক বিকল্প থেকে একটা নির্বাচন। আর দ্বিতীয় চয়েসটা হচ্ছে এটাকে আমি কার পাশে বসাবো, এটার নাম দিয়েছেন সিনট্যাগমেটিক চয়েস, পার্শ্বিক নির্বাচন আমি বলেছি বাংলায়। অর্থাৎ ওই যে বললাম এগো কথাটার আগে যেখানে আমি উইক, মান্থ, ইয়ার এই সমস্ত প্রত্যাশা করি, তার আগে তিনি বসিয়ে দিলেন গ্রিফ, ডায়লান টমস। তোমার চোখে দেখেছিলাম আমার প্রত্যাশ, হতেই পারত আমার সর্বনাশ সেখানে হয়ে গেল। তো এই যে শব্দের মধ্যে ঠোকাঠুকি ঘটিয়ে একটা বিস্ফোরণ তৈরি করা, পাশাপাশি বসিয়ে, এটাও কবির একটা কাজ, এটাও নির্বাচন। এই পাশাপাশি নির্বাচন প্যারাডিগমেটিক চয়েস। দুটোকেই কেন করা হয়? ভাষাকে সামনে
ধরে দেওয়ার জন্য মঞ্চের সামনে চলে আসে ভাষা। ভাষা বলে আমাকেও দেখো, আমি কি বলছি সেটা দেখতেই পারো, আমার অর্থ তো একটা আছে, অর্থ তো কবিতার পক্ষে জরুরি, অর্থ অনেক সময় কবিতাকে আলাদা করে দেয়। কিন্তু আমাকে যে সাজানো হলো, কবি যে আমাকে সাজালেন, শব্দ বেছে এই শব্দের পাশে এই শব্দ বসিয়ে এই শব্দটাকে এখান থেকে সরিয়ে ওখানে এনে এবং অলংকার, ছন্দ, মিল এই সমস্ত দিয়ে যে আমাকে সাজানো হলো, এই সজ্জাটাকে তুমি দেখো। সমালোচকের কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই সজ্জাটাকে তুমি বিশ্লেষণ করো। তোমরা যখন কবিতার আলোচনা করবে বা গদ্যের আলোচনার কথাটা আমি বলছি, তো চয়েস কথাটা মনে রাখতে হবে। একটা হচ্ছে অনেকগুলো বিকল্প থেকে, এক ধরনের বিকল্প থেকে আমি একটা প্রাণীর নাম কুত্তা বলতে পারি, কুকুর বলতে পারি, সারমীয় বলতে পারি, সং বলতে পারি। আমার পছন্দসই একটা শব্দ আমি বেছে নেব। আর এটা হলো সিনট্যাগমেটিক প্যারাডিগমেটিক চয়েস, বৈকল্পিক নির্বাচন, আর তাকে আরেকটা শব্দের পাশে বসাবো। যোগ্যতার জন্য প্রাচীন ভারতের শব্দশাস্ত্রে বলে যোগ্যতা একটার পাশে আর, কিন্তু যোগ্যতার ভাঙাও যায়। গ্রিফ এগো, এটা যোগ্যতাটা ভেঙে দেওয়া হবে। যে শব্দকে পাশে প্রত্যাশা করে, সেই প্রত্যাশাটাকে নষ্ট করে, ধ্বংস করে আরেকটা শব্দ এনে এই প্রত্যাশা ভঙ্গের একটা বিস্ময় এবং আঘাত তৈরি করলেন ডায়লান টমাস। কবিতার ভাষা এইটি করে। কবিতার ভাষা এই জন্য রোমান ইয়াকবসনই বলেছেন যে এটা হচ্ছে মানে প্ল্যান্ড ভায়োলেন্স টু ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজড ভায়োলেন্স টু ল্যাঙ্গুয়েজ। অর্গানাইজ করা ভাষা, কি বলবো, ভাষাকে এলোমেলো করে দেওয়া, ভাষার ভাঙচুর করা, কিন্তু সংগঠিত, পরিকল্পিত। কারণ একদম ভেবে ভেবে তিনি শব্দটাকে বাছছেন, শব্দটাকে এর পাশে বসাচ্ছেন। আমাদের দৈনন্দিন মুখের ভাষার মতও নয়, গদ্যের ভাষার মতও নয়। এবং এই প্ল্যান ভায়োলেন্স টু ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজড ভায়োলেন্স টু ল্যাঙ্গুয়েজ করেই কবিতার যে ভাষা তৈরি হলো, সেই ভাষা হলো একটা ইংরেজি কথা আছে ফোরগ্রাউন্ডেড, বাংলায় বলি প্রমুখিত, সামনে এনে দেওয়া। ভাষা বলছে আমাকেও দেখো, আমি কি বলছি সেটা দেখো, কিন্তু আমি কেমনভাবে বলছি সেটাও দেখো। এই হচ্ছে শৈলী বিজ্ঞানের, মানে পদ্য শৈলী বিজ্ঞানের, কাব্য শৈলী বিজ্ঞানের মোদ্দা কথা। তাতে অলঙ্কারের কথাও আসবে, তাতে চিত্রকল্পের কথাও আসবে, তাতে ছন্দের কথাও আসবে, তাতে শব্দসজ্জার কথাও আসবে, এমনকি ধ্বনি সজ্জার কথাও আসবে। ধ্বনি চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। এই ধ্বনির সজ্জা, এই ধ্বনির সজ্জাও আমার হঠাৎ খাড়া করে বসিয়ে দেয়। কী ব্যাপার, একটু অন্যরকম করে বলছে, হৃদয়ে মন্দির ডমর গুরু গুরু ঘন মেঘের গুরু কুটিল বঞ্চিত। এই যে শব্দগুলো আসছে, ধ্বনির সজ্জা মধুসূদনের অতি স্পষ্ট, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে, বা যাদবপতি রোধ যথা চলগ্নি আঘাতে। এই ধ্বনির পরিকল্পনা, ধ্বনির কোন ধ্বনি বেছে নেব, কোন ধ্বনি পাশাপাশি বসাবো, এই সমস্ত স্তরে, ধ্বনি স্তরে, শব্দ নির্মাণের স্তরে, শব্দ সজ্জার স্তরে, অলঙ্কার নির্বাচনের স্তরে, মিল নির্বাচনের স্তরে, সব জায়গায় একটা চয়েসের ব্যাপার থাকে। এই চয়েস কিন্তু আবার তোমাদের মনে করিয়ে দিই, এই সমস্ত সাজসজ্জা মানেই কিন্তু কবিতা নয়। আমি সব বলবো এখনও মেনে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, তারপর কবিতা হয়ে উঠে তা না। সেটাও তারা বলে, যাদের স্ট্রাকচারালিস্ট পোয়েটিক্সের যারা প্রবক্তা, রোমান ইয়াকবসনের মতো, না, এটা তোমার লক্ষ্যটা হবে স্থেটিক, সৌন্দর্য সৃষ্টি যেন হয়, শুধু সৃষ্টি নয়,
শুধু সজ্জা না, শুধু সংগঠন না, সৌন্দর্য সৃষ্টিটা যেন হয়, তাহলেই তৈরি হবে কাব্যের শৈলী। গদ্যের শৈলীটা কীরকম? গদ্যে তো এত এত ধ্বনি নিয়ে কাজকর্ম করতে পারবে না, এটা কিন্তু কৃত্রিম সময়। গদ্যে ছন্দ নেই, গদ্যে মিলও নেই, কিন্তু গদ্যে এই যাকে হারমোনি বলে, অ্যারিস্টটল বলেছিলেন দি আদার হারমোনি অফ প্রোজ, হারমোনি বলে অনেক রকমের ধ্বনি এনে ওই ঠকাঠকির জায়গা একটা তৈরি করে। ওই যে রবীন্দ্রনাথ তুলেছিলেন বিদ্যাসাগর বা বিভূতিভূষণের পথের পাঁচালীতে আছে, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণ গেছে।